আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সহজে পড়া শিখিতে তোমাদের সাদর সম্ভাষণ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে স্ক্রিনে দেখে ফেলেছ। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পটি পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পটি সাধু ভাষায় রচিত, যার কারণে আমাদের অনেকেরই বুঝতে একটু কঠিন মনে হয়, সমস্যা মনে হয়। তাই সহজ সরল ভাষায় আমি তোমাদের এটি পড়িয়ে দিচ্ছি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। এই মেয়েটিকে, শুভা একটা মেয়ের নাম, তার নাম হচ্ছে সুভাষিনী। নামটি যখন রাখা হয়েছিল তখন কিন্তু বোঝা যায়নি যে মেয়েটি কথা বলতে পারবে না। তার বড় দুইটা বোন ছিল, একজনের নাম সুকেশিনী, আরেকজন সুহাসিনী। সুকেশিনী শব্দের অর্থ হচ্ছে যার কেশ খুব সুন্দর, লম্বা, সুদীর্ঘ। সুহাসিনী যার হাসি খুব সুমিষ্ট। আর সুভাষিনী হচ্ছে সুন্দর ভাষার অধিকারী। এখন ওই দুই বোনের নামের মিলের সাথে বাবা ছোট মেয়ের নাম রেখেছিল সুভাষিনী। সংক্ষেপে তাকে সবাই শুভা বলে ডাকে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। দস্তুর মতো মানে কি? মানে খুব ভালোভাবে দেখে শুনে আর অনেক টাকা ব্যয় করে, অনেক বড় করে অনুষ্ঠান করে বড় মেয়ে দুটির বিয়ে হয়ে গেল। এখন ছোটটি পিতামাতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। ছোট মেয়েটি নীরব হৃদয় ভারের মতো। কেন? ওই যে সে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী যাকে বলে। এজন্যই এই মেয়েকে এখন কোথায় বিয়ে দিবে, কি করবে, এই সমস্ত আর কি নানান ঘটনার জন্য বাবা মার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। ভেবেছে যে কথা বলতে পারে না, তার অনুভূতি শক্তিও নাই। অনেকেই এরকম ভাবে, আসলে কিন্তু তা না। আর এ কথা ভাবার কারণেই তার সামনেই অনেকেই অনেক রকম মন্তব্য করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। এখানে বলছে, এই লাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইসব প্রশ্নগুলো তোমার অনুধাবনে আসে। দুইয়ের প্রশ্ন যেটা, যে অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়াছে। শুভা ছোটবেলা থেকেই মনে করত যে সে অভিশাপ স্বরূপ এই দুনিয়াতে এসেছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত, যার কারণে সে সবসময় একটু নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করত। সবার সামনে সবসময় যেত না, সবার সাথে হাসি তামাশায় মশগুল থাকতো না। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ লাইন, আমাকে সবাই ভুলিলেও বাঁচি। যে আমার কথা কেউ যদি মনে কখনো নাই করে তাহলেই যেন আমার মুক্তি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। মানে বাবা মা সব সময় তার কথা অনেক বেশি মনে করতো। কেন মনে করতো? এটা কিন্তু বাবা মার ধর্মই। যে ছেলে মেয়ে যে কোনো দিক থেকে একটু দুর্বল থাকে, তার কথাই বাবা মা ভাবে বেশি। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। এখানে দেখো একটু কঠিন
বলছে মা কিন্তু ছেলে অপেক্ষা, ছেলে ভালো হলে কার নাম? বাবার নাম। কার ছেলে? অমুকের ছেলে। আর মা যদি কোনো মেয়ে যদি কোনো রকম কোনো কিছু হয়, কার মেয়ে? অমুকের মেয়ে। মায়ের নামটা তখন উঠে আসে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। কারা মনে করেন? মায়েরা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। বাবা যেন মেয়েকে, এই শুভা মেয়েকে একটু বেশি ভালোবাসতেন। বাবার নাম কি? শুভার বাবার নাম এখানে আমরা পেলাম বাণীকণ্ঠ। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কিন্তু মা তার প্রতি বিরক্ত ছিলেন যে কথা বলতে পারে না, একে কোথায় বিয়ে দিব, কোথায় কি করব, এই নানান আর কি চিন্তা ভাবনা। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে, দেখো। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে কি? পাতা, বড় বড় পাতা। কিসের পাতা? চোখের পাতার যে কালো যে থাকে পাপড়ি, সেগুলো একেবারে মেয়েদের কালো পাপড়িগুলো বড় থাকে, দেখতে সুন্দর না? তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট ছিল। এবং তাহার ওষ্ঠধর মানে ঠোঁট যুগল, দুইটা ঠোঁটের কথা বলা হচ্ছে। আভাস মাত্র কচি কিশলয়। কচি কিশলয় মানে কি? গাছে একেবারে নতুন পাতা যে গজায়, সেই পাতার মতো নির্মম, একেবারে নির্মল মনে হতো। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর্জমা করার মতো। তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা। সকল সময় ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপর ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। এখানে এই যে শুভার চোখের যে চাহনির দৃষ্টি, এটাকে দেখো লেখক কতভাবে উপমায়িত করেছেন, কতভাবে সুন্দর বর্ণনায় সুসজ্জিত করেছেন। বলছেন ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কিসের উপর? চোখের উপর মুদিত হয় না। কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে চোখ, কখনো ম্লান থাকে, কখনো বা অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, মানে একাকার একদিকে চেয়ে থাকে, কখনো বা চোখ দুটি চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম, উদার এবং অতলস্পর্শী, গভীর। বলছে শুভার চোখের ভাষা হচ্ছে অসীম, উদার। এটা কিন্তু একটা বহুনির্বাচনী প্রশ্ন। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, 2 প্রশ্নে আসে। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। আমাদের শহরের কর্মচঞ্চল এলাকা, এখানে গাড়ির হর্ন, মানুষের কোলাহল, কিন্তু গ্রাম দেশে দুপুরবেলা কিন্তু একেবারে যখন তুমি বের হও, প্রচণ্ড রোদ আর ঝিঝি পোকার মতন একটা শ বাতাস চারিদিকে, এছাড়া কিন্তু আর কোনো শব্দ নাই। চারিদিকে একেবারে নিঃসঙ্গ, শব্দহীন থাকে। গ্রামে গেলে তোমরা খেয়াল করবে। গ্রামের নাম চণ্ডীপুর। কার গ্রামের নাম চণ্ডীপুর? নিশ্চয়ই শুভার গ্রামের নাম। শুভার কথা এখানে বলা হচ্ছে। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী।
গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। বলছে আমাদের গৃহস্থ মানে ঘরের মেয়েরা যেমন তারা বেশি দূর কোথাও যেতে পারে না, আশেপাশে এলাকার মধ্যেই থাকে, গ্রামের মধ্যেই থাকে, সেরকম বলছে যে তার প্রসার মানে অনেক দূর না। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক রয়েছে। ছোট বেশি চওড়া না, প্রশস্ত না, একটা ছোট নদী, নদীর দুই পাড়েই তো কুল থাকে এবং দুই কূলেই গ্রাম থাকে। বলছে নদীটা দুই কূলের লোকের সাথেই সম্পর্ক, মানে দুই কূলের লোকেই ওই নদীটার পানি খায়, মাছ ধরে, গোসল করে, এজন্য তার সাথে সম্পর্ক। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট। বলছে নদীর দুই ধারেই একেবারে ছায়া ঘন গাছ দিয়ে ঘেরা এবং উঁচু তট। তট মানে কি? নদীর কিনারা। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। উঁচু তট, নদীর উঁচু তট মানে তীর থাকে ঠিকই, তারপরেও কি থাকে? নিচু একটা নদীর ঢালের মতন একটা জায়গা থাকে না? তোমরা অনেকে সে জায়গা দেখেছ, সেখানকার কথা বলছে। সে জায়গা দিয়ে কে হেঁটে চলছে? কল্যাণ কার্যে চলিয়াছে। কে সে? সে হচ্ছে শুভা। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাঁখারির বেড়া, আটচালা গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। দেখো এখানে বাণীকণ্ঠের যে বাড়ি সেটার কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। তাহার বাঁখারির বেড়া, বাঁখারি কি বুঝো? বাঁখারি হচ্ছে শীতের দিনে কাঁধে করে, গ্রাম দেশে এটা দেখা যায়, আমাদের শহরে খুব কমই দেখা যায়, যে দুই পাশে দুইটা ঝুড়ির মতন খাঁচি থাকে, সেখানে সওদা রাখে, আর উপরে সুতলি দিয়ে বেঁধে উপরে একটা বাঁশের একটা লম্বা ইসের থাকে, বাঁশের লম্বা তারের মতো আর কি থাকে, তার না কাঠের মতো থাকে, সেটা হচ্ছে বাঁখারি। দুই পাশে দুইটা টুকরি ঝুড়ি ঝুলে আর মাঝখানে একটা বাঁখারি, সেই বাঁখারি তাহার বেড়া আর কি, ওই বাঁশের বেড়া। তারপর আটচালা, ঘরের হচ্ছে 8টা চাল, গোয়াল ঘর আছে। ঢেকিশালা, ঢেকিশালা হচ্ছে যেখানে ঢেকি রাখা হয়। আর ঢেকি কি? যা দিয়ে ধান বানা হতো আগের দিনে, এখন তো মেশিনে ধান বানাই করা হয়। খড়ের স্তূপ, খড়ের স্তূপ মানে কি? ধান বানার পরে যে খড় থাকে, খড়কুটা, সেটা। তো খড়ের স্তূপ কার বাড়িতে থাকে? যার প্রচুর ধান হয় খেতে, তারই, মানে সে সচ্ছল পরিবার, এই বোঝানো হয়েছে। তেঁতুলতলা, আম কাঁঠাল, কলার বাগান এসবই রয়েছে। বলছে যে যেহেতু নদীর পাশেই তার বাড়ি, নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে, মানে বাড়িটা মোটামুটি সব কিছু মিলিয়ে একটা গোছানো বাড়ি। যে নৌকা দিয়ে যে যায় তার নজর সেখানে পড়ে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। ওই যে বললাম, ওই যে শতসেনী গ্রাম লক্ষ্মী শতসেনী, ওই নদীর তীরে আর কি সে হেঁটে বেড়ায়, সেখানে বসে। এই প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি, ওই যে সে কথা বলতে পারে না, সেটা যেন প্রকৃতি হেলে দুলে নানান আকার আকৃতিতে ভঙ্গিমায় সেটা পূরণ করে দেয়, যেন তাহার হইয়া কথা কয়। প্রকৃতি যেন তার হইয়া কথা কয়। অনেক সময় আমাদের প্রিয়জন যখন দূরে চলে যায়, ওই যে পানি ছাড়লে, কল ছাড়লেও কলের পানির মধ্যেও কিন্তু আমরা সেই রকম একটা আওয়াজ শুনতে পাই, যে মনে হয় কথা বলছে। পাখা ঘুরলে পাখার মধ্যেও মনে হয় কি যে তার কথার আওয়াজ আসে। এইরকম বলছে যে যেন তাহার হইয়া কথা কয়। প্রকৃতি ওই যে বাতাসে, তারপর প্রকৃতির গাছের হেলাধুলায় মনে হয় যেন ওই শুভার কথাগুলো প্রকৃতি বলা বলি করে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এই যে ভাঙিয়া ভাঙিয়া পড়ে, এত কিছুর মধ্যে তার হৃদয় কেন ভেঙে ভেঙে পড়ে?
ওই যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে কথা বলতে পারে না, তার ভিতরে যে দুঃখ কষ্ট, আমাদের মনের ভিতরে কখনো কোনো কষ্ট থাকলে, নীরব জায়গা পেলে, নিরিবিলি পেলে, কেউ কোথাও নাই, সে সময় কি আমাদের মনের দুঃখটা অনেক বেশি বেড়ে যায় না? সেরকমই বলা হয়েছে এখানে যে এই প্রকৃতির কাছে এসে, সকল প্রকৃতির মাঝে এসে বালিকা যখন বসে শুভা, তখন যেন তার হৃদয়ের ভার যেন ভেঙে ভেঙে নদীর পাড়ের মতো ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহার ওই একটা বিশ্বব্যাপী বিস্তার। ওই বারবারই বলা হচ্ছে যে মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতির যেন তার কথা বোঝে এবং প্রকৃতি তার কথা বলে। ঝিল্লি রপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। ঝিল্লি রবপূর্ণ মানে একেবারে তৃণমূল পর্যায় থেকে সেই আকাশের সেই নক্ষত্র লোক পর্যন্ত যেন মেয়েটার সকল আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, দুঃখ বেদনা যেন গুঞ্জরিত হয়ে ওঠে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। এখানে দেখো এই কয়েকটা লাইনই খুবই তাৎপর্যপূর্ণ। এখানে বলা হয়েছে যে আমি বললাম না, গ্রামে তোমরা যদি কেউ যাও এটা খেয়াল করবে, দুপুরবেলা এই 12টা 1টা থেকে প্রায় 2টা পর্যন্ত একেবারে প্রচণ্ড রোদ, খেতে খামারে বাড়ির বাইরে আর কি, প্রচণ্ড রোদ, কোনো মানুষের মানবের কোনো নাম চিহ্ন নাই, শুধু কেমন যেন ঝিমঝিম একটা আওয়াজ। সেই নীরবতার মধ্যে তখন কি করতো শুভা, বাড়ি থেকে বের হয়ে এই প্রকৃতির কাছে এসে বসে থাকতো। দেখো একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে কে থাকতো? প্রকৃতির গাছপালা, আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়, আরেকজন মানে শুভা একটা গাছের ছায়ায় হতো বসে থাকতো। এরা দুইজনই তখন প্রকৃতির কাছাকাছি থাকতো। শুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, বলছে শুভারও কিন্তু বন্ধু ছিল, বন্ধু যে নাই তা না। গোয়ালের 2টি গাভী, তাহাদের নাম সর্বর্ষী ও পাঙ্গুলি। বলছে গোয়ালের 2টা গাই ছিল, সর্বর্ষী এবং পাঙ্গুলি নাম দিয়েছিল, ওরা ছিল তার বন্ধু। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার শব্দ তাহারা চিনিত। মেয়েটার পায়ের শব্দ ওই সর্বরী আর পাঙ্গুলি চিনিত, মানে চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তার কথা নাই, কিন্তু সে গেলেই যেন ওরাও বোবা প্রাণীও আর মেয়েটাও বোবা, দুইজনে যেন মিলে একাকার হয়ে যেত। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। বলছে ওই মেয়েটার কথা যেন, সে কথা বলতে পারতো না, কিন্তু তার কথা, যে গাভীগুলোও কথা বলতে পারতো না, তারা যেন বুঝতো। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখনো ভৎসনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শুভা কখন তাদের আর কি আদর করছে, কখন তাদের কোনো কটু কথা বলছে, সেগুলো তারা যেন অনেক ভালো বুঝতো। শুভা গোয়ালে ঢুকিয়া 2 বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। এখন দেখো সর্বশী আর পাঙ্গুলি দুইজন বলছে ওই যে যখন সে গোয়াল ঘরে ঢুকতো, সে একজনকে জড়িয়ে ধরতো, আরেকজন যেন তার জিহ্বা দিয়ে তাকে কি করতো, নিরীক্ষণ করতো এবং ঘর্ষণ করত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। শুভা কয়বার গোয়াল ঘরে যেত? প্রতিদিন 3 বার। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ
বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত। বলছে মেয়েটা যখন মন যেদিন খারাপ থাকতো সে 3 বারের বেশিও আসতো, কিন্তু সেটা গণার বাইরে, মূলত 3 বারই আসতো। এবং মেয়েটার যে মন খারাপ, ভালো লাগছে না, এগুলো যেন ওই গাভী দুটি বুঝতে পারত। এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। বলছে এই সরবরি এবং পাঙ্গুলি গাভী দুটি ছাড়া ছাগল এবং বিড়ালের বাচ্চার সাথেও তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু এদের মতো এমন ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। তারপরও এই দুইটা সুভার সাথে যথেষ্ট ভালো আচরণ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে তখন সুভার গরম কলটি নিঃসংকোচ অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত। বলছে যখন তখন বিড়াল বাচ্চাটা কী করতো, সুভার কোলে এসে ঘুমিয়ে যেত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত। অভিপ্রায় শব্দের অর্থ ইচ্ছা। সুভার কোলে এসে যখন বিড়াল ছানাটি ঘুমোতো তখন সুভা কী করতো, তার গ্রীবা মানে ঘাড়ে এবং মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দিত। মানুষের মাথায় যেমন হাত বুলালে ঘুম ভালো হয়, এরকম বিড়ালটাও এরকম ইচ্ছা প্রকাশ করতো যে হ্যাঁ তার ভালো লাগছে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এই যে আরেকজনের কথা বলা হচ্ছে ভাষা বিশিষ্ট জীব, তাহলে সে কে বলো দেখি? নিশ্চয়ই মানুষ। কিন্তু এখানে লেখক বলেছেন যে একজন কথা বলতে পারে, একজন বলতে পারে না, তাহলে তাদের মধ্যে কেমন সম্পর্ক, সেখানে আমরা একটু সম্পর্কটা নির্ণয় করতে মানে ঠিকভাবে অনুধাবন করতে পারছি না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। গোসাই বাড়ির, গোসাই হচ্ছে পদবী, গোসাই বাড়ির সবার ছোট ছেলে, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। এই কে অকর্মণ্য? এই প্রতাপ। প্রতাপ কোনো কাজকর্ম করতো না। কাজকর্ম করতো না কি মানে কি, মানুষ যে এই যে পেশা হিসেবে সে কোনো কাজকে বেছে নেয়নি। কি যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। মানে পেশা হিসেবে তার কোনো কাজ নাই, এইরকম অকর্মণ্য সে। তাই বলিয়া কিন্তু সে অলস ছিল না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে যাদের কাজ নাই, বেকার থাকে, বেকারদের কিন্তু কাজের অভাব নাই। আত্মীয় স্বজন, ওই কারোর বাচ্চা চুল কাটাইতে যাইতে হবে, সেলুনে নিয়ে যাও। কাউকে স্কুলে আজকে যাইতে পারতেছে না, স্কুলে নিয়ে যেতে হবে। কারো একটা বইয়ের দরকার, কারো একটা খাতার দরকার, কারো একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার। যারা ওই যে কাজ না করে তাদের কিন্তু এই সমস্ত কাজে আত্মীয় স্বজনরা কী করে, ডেকে নিয়ে যায়। এখানে সেই কথাগুলোই বলা হয়েছে। তোমরা নিজেরা যেভাবে বোঝো সহজ ভাষায় পরীক্ষার খাতায় লিখবে, দেখবে অনেক ভালো নম্বর আসে। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। এই যে বলছে দেখো, সরকারি বাগান থাকলে সেখানে কি করে, বাচ্চারা খেলাধুলা করে, বয়স্করা হাঁটে, সবাই একটু বসে আরাম করে। আর এই যে 2-4টা অকর্মণ্য লোক, মানে এই যে প্রতাপের মতো অকর্মণ্য লোক থাকলে মানুষের সুবিধা না, কার কখন কি লাগে তাকে ডেকে নিয়ে যায়, কাজটা হয়ে যায়। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলিয়া মাছ ধরতো সে। ঢাকা শহরে যারা অকর্মণ্য তারা কি করে বলো তো দেখি?
তারা ছাদের উপরে কবুতর পালে, আর গ্রাম দেশে কি করে, ছিপ ফেলে মাছ ধরে। এটা গ্রামের প্রায় লক্ষণীয়। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অনেক সময় ছিপ ফেলে একেবারে ঘন্টার পর ঘন্টা নদীর ধারে বসে আছে, সময় একেবারে নির্দ্বিধায় কেটে যায়। তার তো সময়ের কোনো মূল্য নাই, যেহেতু কোনো নির্দিষ্ট পেশা নাই। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। অপরাহ্নে মানে দুপুরবেলা নদীর পাড়ে এই কাজে দেখা যাইতো যে প্রতাপ কি করছে, মাছ ধরছে। এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো। ওই যে সুভা দুপুরবেলা আসতো, একেবারে নীরব দুপুরবেলায় সে প্রকৃতির কাছে আসতো তার মনের দুঃখ ব্যক্ত করতে, আর প্রতাপ আসতো মাছ ধরতে। যেন কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মানে একটা সবারই, কিন্তু তুমি কোথাও দূরে হেঁটে যাচ্ছ, তোমার পাশে যদি একটা সঙ্গী থাকে তোমার হাঁটতে ভালো লাগবে, এই আর কি। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। মাছ ধরার সময় যারা একটু কোনো রকম কথা বললে কিন্তু মাছ ওই আধার খেয়ে পালিয়ে যায়। যারা মাছ ধরে তাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। তোমরা শহরে যারা থাকো হয়তো জানো না, গ্রামে গেলে চেষ্টা করো মাছ ধরার। এই জন্য বলছে যে ওই সুভা তো কথা বলতে পারে না, কাজেই একটু চুপ থাকে, কোনো শব্দ করতে পারে না। কাজেই এই জন্য প্রতাপ তার মর্যাদা বুঝিত যে এটাই আমার ভালো সঙ্গী আমার মাছ ধরার জন্য। এই জন্য সকলকেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়ে আনিত। প্রতাপ পান খেত, এর মানে প্রতাপ পান খেত এবং সুভা সেটা সুন্দর করে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতো। এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। এখানে সুভা দূরে, অনতি দূরে, মানে একটু কাছাকাছি বসে থাকতো আর প্রতাপ করতো ছিপ ফেলে জলে মাছ ধরার চেষ্টা করতো। প্রতাপের একটু পান খাওয়ার অভ্যাস ছিল, আর সুভা বাড়ি থেকে সেটা সুন্দর করে নিয়ে আসতো। এখন ওই সুভার ইচ্ছা করতো যে প্রতাপের কোনো না কোনো কাজে লাগে। আবার সুভার মাঝে মাঝে ইচ্ছা করতো যে সে যদি কোনো অলৌকিক ক্ষমতা পেত এবং মন্ত্র বলে কোনো আশ্চর্য ঘটনা হঠাৎ করে হয়ে যেত, তাহলে সুভার যে কদর সেটা প্রতাপের কাছে অনেক বেশি বেড়ে যেত এবং প্রতাপ আশ্চর্য হয়ে যেত যে সুভার এত ক্ষমতা। মনে করো সুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকা সোনার পালঙ্কে কে বসিয়া। দেখো সুভা এগুলো মনে মনে ভাবতো, কি বলতো, যে সুভা যদি জলকুমারী হতো, জলকুমারী হলে সে কি জল থেকে একটা সাপের মাথার মণি এনে প্রতাপকে ঘাটে দিয়ে আবার ডুবে যেত। আর প্রতাপ কি করতো, সেই মণিটা নিয়ে সে আবার যখন পানিতে ডুব দিত, পাতালে যেয়ে দেখতো যে রূপার অট্টালিকা, অট্টালিকা শব্দের অর্থ দালান বাড়ি, অট্টালিকা সোনার পালঙ্কে কে বসে আছে, নিশ্চয়ই সুভা। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে আমাদের সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। এখানে দেখো এই যে পাতালপুরীর কি, এখানে পাতালপুরী দেখতে কেমন, মণিদীপ্ত, কিন্তু এই মণিদীপ্ত রাজকন্যাকে সুভা। তাহা
কি হইতে পারিত না, তাহা কি এতই অসম্ভব? এগুলো শুভার কথা, যে তাহা হইলে কি হয়, এরকম তো হতেই পারত, আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। বলল, সে যদি ওই পাতালের রাজকুমারী হতো, রাজকন্যা হতো, তাহলে কোনোই দোষ ছিল না, হলেও হতে পারতো, কিন্তু হয় নাই। সে হয়েছে কি বাণীকণ্ঠের ঘরের মেয়ে, এবং প্রতাপকে সে কোনো চমকই দিতে পারছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। বলছে শুভার বয়স যখন বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে, তখন শুভা যেন নিজের মধ্যে নতুন একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি লক্ষ্য করলো, কিন্তু সে বুঝতে পারছে না, যেহেতু সে কারো সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না, কথা বলতে পারে না, সে বুঝতে পারছে না যে এমন কেন হচ্ছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী, সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া। বলছে গভীর রাতে যখন শুভার হঠাৎ ঘুম ভেঙে যায় বা ঘুম আসে না, তখন সে দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে দিয়ে বাইরে আসলে তখন পূর্ণিমার প্রকৃতিও যেন শুভার কাছে মনে হয় যে আমি তো শুধু একা না, পূর্ণিমার প্রকৃতিও তো একা। যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থম থম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, ওই যে পূর্ণিমা রাত্রে সে মাঝ রাত্রে উঠে বাইরে আসছে, মনে হচ্ছে যে পূর্ণিমার প্রকৃতিও তো তার মতো একা, সে তো একা না, কিন্তু তার কোনো কথাই সে তো কাউকে বলতে পারছে না। মনে হচ্ছে যে প্রকৃতি যেমন একা নিস্তব্ধ নিথর, তেমনি ওই বালিকাও যেন প্রকৃতির মতোই নিথর নিস্তব্ধ একাকী। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতার চিন্তিত হইয়া উঠিয়াছেন। বলছে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত, কার পিতামাতা? শুভার পিতামাতা। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায়। এক ঘরে মানে কি, তাকে আর কারোর সাথে মিশতে দেওয়া হবে না, সমাজের গ্রামের কারোর সাথে কথা বলতে পারবে না, কারো বাড়ি যেতে পারবে না, এটাকে এক ঘরে বলা হয়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, বাণীকণ্ঠের অবস্থা ভালো ছিল, ওই যে আমরা বাড়ির দেখে বুঝতে পেরেছি, বাড়ির বর্ণনা দেখে। 2 বেলায় মাছ ভাত খায়, এখানে দেখো 2 বেলায় মাছ ভাত খায় মানে কি, অভাব নাই তার সংসারে, ভালো খায়, এজন্য তাহার শত্রু ছিল। গ্রামে যারা একটু ভালো থাকে, ভালো চলে, তাদের কিন্তু শত্রুও থাকে। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। স্ত্রী পুরুষ, কোন স্ত্রী পুরুষ? বাণীকণ্ঠ এবং বাণীকণ্ঠের স্ত্রী শুভা এবং শুভার মা, তারা খুব আলাপ আলোচনা পরামর্শ করলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, কিছুদিনের মতো আর কি, কিছুদিনের জন্য বাণীকণ্ঠ গ্রামের বাইরে অন্যত্র গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলকাতায় চলো। অবশেষে ফিরে এসে বলল যে কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। বিদেশ যাত্রা মানে কি, ওই যে কলকাতা যাবে গ্রাম ছেড়ে, সেটাকেই তারা বিদেশ বলছে। উদ্যোগ মানে গোছগাছ শুরু হলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। অশ্রুবাষ্প মানে কি, চোখের পানিতে শুভার হৃদয় একেবারে কি ভরে গেল বন্যার মতো। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছু দিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া
কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। বাবা মা যে এই যে আলাপ আলোচনা এগুলো করছিল, বাবা মা যে এই যে আলাপ আলোচনা এগুলো করছিল, শুভা কিন্তু টের পাচ্ছিল যে তারা কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে, কিন্তু সেটা চোখ মেলে বারবার শুধু বাবা মার মুখের দিকে চেয়ে থাকতো, তাকে কিছুই বলা হতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে দুপুরবেলা ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। এই প্রথম শুভা শুনতে পেল যে তার বিয়ে ঠিক হয়েছে। কার কাছে? প্রতাপের কাছে। এই যে দুপুরবেলা মাছ ধরতে এসে এখানে তো প্রতাপ কি বলল, যা দেখিস আমাদের কিন্তু আবার ভুলে যাস নে। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। মর্মবিদ্ধ হরিণী কি বলো দেখি? মর্মবিদ্ধ হরিণী মানে শিকারী যখন তীর লাগিয়ে ফেলে হরিণীর গায়ে, সেটা কিন্তু মর্মবিদ্ধ হরিণী। ব্যাধ হচ্ছে শিকারী। ওই যে শিকারী যখন শিকার করে ফেললো হরিণীটিকে, তখন সে তো আর নড়াচড়া বন্ধ, সেই রকম আহত অবস্থায় ব্যাধ হলো এখানে প্রতাপ। তার দিকে চেয়ে বলল, নীরবে তার মন থেকে কথাটাই আসলো যে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, ওই হরিণীর মতো ব্যাধের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে বসে কি খাচ্ছিল? তামাক খাচ্ছিল। তোমরা তামাক কেউ দেখেছ? আমার মনে হয় না, কারণ এখন তো আর কেউ তামাক খায় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে তামাক স্বাস্থ্য, তামাক খেত। ওই নাটকে অনেক সময়, আগের দিনের নাটকে অনেক সময় দেখা যায় যে তামাক কীভাবে খায়। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। শুভা কার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো? বাবার পায়ের কাছে। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক মানে শুকনা, কপল মানে কি বলো দেখি? কপল মানে কিন্তু কপাল না, এটা কপল মানে গালে চোখের পানি যেন গড়িয়ে পড়ল। মেয়ে যে কাঁদছিল পায়ের কাছে বসে বাবার মুখের দিকে চেয়ে কাঁদছিল, সেটা দেখে বাবাও কান্না পেল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুক্লা দ্বাদশীর রাত্রি হচ্ছে একটা তাদের তাদের ধর্মের একটা রাত। শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সস্প শয্যায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এই যে এখানে মা, এই মা কে বলো তো? এই মা হচ্ছে প্রকৃতি মা। এখানে এই শুক্লা দ্বাদশীর রাত্রে, শুক্লা দ্বাদশী হচ্ছে হিন্দু ধর্মের একটা আর কি দ্বাদশ রাত্রি। এই রাত্রে সে শয়ন গৃহ হতে বের হয়ে সেই নদী তীরে আসলো এবং মাটিতে লুটিয়ে পড়লো। আর ধরণীকে, পৃথিবীকে যেন দুই হাত দিয়ে, মাকে যেমন মানুষ বিপদের সময় জড়িয়ে ধরে, সেরকম জড়িয়ে ধরে প্রকৃতিকে সে বলতে পারলো যে তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো তুমিও বাহু দিয়ে জড়াইয়ে আমাকে শক্ত করে ধরে রাখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। শুভা গল্পটি আমরা আজ সহজ ভাষায় পড়লাম, যাতে
খুব সহজেই তোমরা বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারো। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য বিভিন্ন বোর্ডে আসা অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সহজে পড়া শিখিতে তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।